ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। শুরুটা 1988 সালে। ওই বছর সেনাবাহিনীর 15 সদস্যের একটি পর্যবেক্ষক দল নিয়ে ইরাক-ইরান শান্তিরক্ষী কার্যক্রমে কাজ শুরু করে বাংলাদেশ। এর এক বছর পর 1989 সালে নামিবিয়ার মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয়। তার 4 বছর পর 1993 সালে শান্তি মিশনে সেনাবাহিনীর সাথে যোগ হয় বাংলাদেশ নৌ এবং বিমান বাহিনীও। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রতীক ব্লু হেলমেট ধারণ করে সকল বাহিনীর সদস্যগণ হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় তাদের জীবন বাজি রেখে শান্তি বজায় রেখে চলেছেন। এই পর্যন্ত বাংলাদেশের গর্বিত শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশে 63টি মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে 13টি দেশে 6092 জন সদস্য শান্তি রক্ষায় নিয়োজিত আছেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এই পর্যন্ত নিজেদের জীবন উৎসর্গ করেছেন 168 জন অকুতোভয় বীর সন্তান। ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালন করছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সফলতা ও পেশাদারিত্বের সঙ্গে যারা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন, আজকে এই দিবসে সেই সব শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা সেনা সদরের MNQ পরিদপ্তরের সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ বাকির, আছেন বিমান বাহিনীর সদর দপ্তরের প্রধান পরিদর্শক কার্যালয়ের প্রধান পরিদর্শক এয়ার কমোডোর মুনিম খান মুজলিস, এবং আছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। এবং দর্শক, আপনারা আমাদের আছেন এইসব অকুতোভয় সৈনিক যারা এই দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও শান্তি রক্ষায় কাজ করছেন, তাদের নানা দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বিশ্বজুড়ে কিভাবে তারা আসলে এত সুনাম অর্জন করেন, সব কিছু নিশ্চয়ই আমরা আজকে জানার চেষ্টা করব। স্বাগত জানাই অতিথি যারা আমাদের সাথে ছিলেন এবং দর্শক যারা আছেন তাদেরকেও স্বাগত জানাই। আমি শুরুতেই একটু যাই শেখ মোহাম্মদ রেজাউল হায়দারের কাছে। তিনি ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের অনেকেই ঠিক জানেন না যে পুলিশ বাহিনীর অনেকেই এই শান্তিরক্ষার সাথে যুক্ত থাকেন। মানে বেশিরভাগই মনে করেন 3 বাহিনীর সদস্যরাই বোধ হয়ে যান। পুলিশরা যে সেখানে একদম প্রথমেই যুক্ত হয়েছিলেন এবং ভীষণ রকম তারা সুনাম অর্জন করেছেন, সেই জায়গাটা অনেকেরই অজানা থেকে যায়। এই যে আপনাদের তরফ থেকে যে কার্যক্রম আপনারা পরিচালনা করেন, অন্য দেশের সাথে এতগুলি দেশ সেখানে শান্তিরক্ষায় কাজ করে, বাংলাদেশ কেন এত সুনামের ভাগিদার হয়? মানে কি করেন আপনারা যে সবাই আপনাদের সুনাম করে? ধন্যবাদ আপনাকে। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রিত করার জন্য। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ওভারঅল অ্যাজ এ নেশন হিসেবে আমি আমার যেটা বুঝি আর কি, যে আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি সেই 1989 সাল থেকে, এবং প্রথম বাংলাদেশ পুলিশের যে মিশনটা শুরু হয় নামিবিয়া থেকে, এরপর থেকে আস্তে আস্তে আমাদের বিভিন্ন মিশনে আমাদের অন্তর্ভুক্তি শুরু হয়। আসলে বা ইউএনের যে ম্যান্ডেট এবং তার সঙ্গে যে কাজের যে নেচার, আমরা বাংলাদেশের আমরা যারা আছে আমাদের প্রতি কিন্তু ইউএনের আস্থাটা অনেক বেশি থাকার কিন্তু একটা বড় কারণ যে ইভেন যে মিলিটারি অথবা পুলিশ ফোর্স বা সিভিলিয়ান যারা কাজ করে, কারণ আমরা কিন্তু এটাও জানি না যে অনেকেই আমাদেরকে ইউএন ভলান্টিয়ার আছে অনেকে বাংলাদেশের যারা সিভিলিয়ান, কারণ ওখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তার মধ্যে সিভিলিয়ান ফোর্স একটা কম্পোনেন্ট আছে। তো সেই জায়গাতে আমাদেরকে বিদেশে যখন প্রতিনিধিত্ব করতে হয় ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপে, তো আর্ম ফোর্সেসের যে কম্পোনেন্টটা এটা অবশ্যই একটা বড় ভূমিকা রাখে যে কোনো মিশনে। প্রথমে যে কাজটা হয় প্যাসিফিকেশনটা, ডিসআর্মামেন্ট, এরপর থেকে শুরু হয় কিন্তু রুল অফ ল এবং অন্যান্য যে কম্পোনেন্ট যেগুলো। তো সেই জায়গাতে এসে কিন্তু যে সংখ্যার যে বিষয়টা, এটাতে পুলিশ আমরা যখন প্রথমে কাজ শুরু করি তখন কিন্তু কোনো মিশনে 5 জন, তারপরে 20 জন, তারপর 25 জন। আমি নিজে লাইব্রেরি মিশনে ছিলাম, সেখানে আমরা শুধু 22 জন কাজ করেছি। কিন্তু এই পুলিশ কম্পোনেন্ট যে 22 জন, তারা মিলেই কিন্তু টোটাল লাইব্রেরি মিশনের যে মূল ইউএন ম্যান্ডেট ছিল, যে মিশনের যে ম্যান্ডেট থাকে, এটাকে কিন্তু ফুলফিল করার জন্য কাজটা করে। তো অ্যাজ এ হোল যখন একটা ইউএন মুভ করে কোনো একটা দেশে, সবচেয়ে বড় কম্পোনেন্ট কিন্তু থাকে যারা হলো আর্ম ফোর্সেস নিয়ে যারা কাজ করে, কারণ এটা দিয়ে শুরু হয়। এইটা শুরু হওয়ার পরবর্তীতে যে সোসাইটির যে রিইন্টিগ্রেশন বলেন, তারপরে ল অ্যান্ড অর্ডার এবং রুল অফ ল এগুলোকে এস্টাবলিশ করা, লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে এগুলোকে রি-এস্টাবলিশ করা, এই কাজগুলোতে যে কিন্তু আমরা পরে জয়েন করি। বাট আমরা ইউএন অ্যারেনাতে কিন্তু খুবই পরিচিত, এবং এটা একটা বড় কারণ ছিল যেটা যে আমরা যে সোসাইটি থেকে যাচ্ছি
ইউএনএ কিন্তু নিজস্ব অনেক চ্যালেঞ্জ আছে। এখানে যারা অফিসার বা ফোর্স যারা কাজ করে তারাও কিন্তু নিজেদের যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড বলেন, তারপর এথিক্স, এগুলো নিয়েও কিন্তু নিজেরাও কিন্তু ইন্টারনাল অনেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয়। তো সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ইনহেরিট করি অ্যাজ এ মুসলিম কান্ট্রি। অনেকগুলো কোম্পানি আছে, এমনিতেই আমাদের কিন্তু এই ঝামেলাগুলো নাই। যেমন অনেক মানে ইউরোপিয়ান দেশের থেকেও যারা আমাদের কলিগরা ছিল তাদের ক্ষেত্রে ধরেন কালচারাল যে সংহতি বলেন, এইটার থেকে আমরা কিন্তু অনেক বেশি লোকালদের সঙ্গে ক্লোজলি কাজ করি। আমরা ড্রিঙ্ক করি না অ্যাজ এ মুসলিম। এইটা যারা ইউএনএ অন্যান্য দেশে যারা আছে তাদের রিলিজিয়াস কোনো ট্যাবু যেখানে নেই, এটাও কিন্তু একটা বড় কম্পোনেন্ট। ইউএনএ কিন্তু আমরা দেখেছি ড্রাঙ্ক অবস্থায় অনেক দেশেই কিন্তু গাড়ি চালায়, যেটা আমাদের চিন্তা করা যায় না। তো এই জায়গাগুলোতে থেকে কিন্তু আমাদের প্রতি যে ইউএনএ যে লয়ালিটি বলেন বা ম্যান্ডেটের যে আস্থা, এইটা আমরা অবস্থানগত কারণে খুব মানে শক্ত থাকি। আর পরিচিতির ক্ষেত্রে ডেফিনেটলি বলবো যে আমাদের যে ধরনের কাজগুলো করতে হয়, যদি পরবর্তী আমি সুযোগ পাই, এইটা আসলে ইটস এ ডিফারেন্ট নেচারের। এটা ইন্টারনাল যে রুল অফ ল, একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষা, এবং এই কম্পোনেন্টগুলো যখন আমরা এস্টাবলিশ করতে যাই, আমরা ব্যাক এন্ডে কিন্তু সেই কাজগুলো করতে থাকি। তার মানে অনেকগুলি কাজের সাথে আপনার সরাসরি মানে ওদের সমাজের সাথে আপনাদের মিশে যাওয়ার একটা জায়গা থাকে বলে আপনার অনেক জনপ্রিয় হওয়ার সুযোগও সেখানে একসাথে থাকে। এয়ার কমোডোর মনিম খান মজলিস আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। 3 দশক ধরে একদম শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ কাজ করে। আপনাদের অনেক সুনামের জায়গা, সেটা অনেকখানি বললেন যে কেন এখানে কিভাবে এই সুনাম আপনারা অর্জন করেন। কিন্তু আপনার কাছ থেকে আমি একটু জানতেই চাই, 3 দশকে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, নীতিগত কৌশলগত বাংলাদেশেরও কি কোনো পরিবর্তন হয়েছে শান্তিরক্ষীদের মধ্যে, যে আপনারা আরও বেশি জনপ্রিয় হতে পারবেন বা আরও বেশি সেখানে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন? ধন্যবাদ। প্রথমেই আমি জানতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের মধ্যে শান্তির যে মূল মন্ত্রটা আমাদের গ্রথিত করে দিয়েছে সবার মধ্যে, যে আমরা বিশ্ব শান্তির প্রতি আকাঙ্ক্ষিত, আমরা চাই এই শান্তির বাণীটার জন্য কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী, আপনি জেনে খুশি হবেন যে ম্যাক্সিমাম এয়ার অ্যাসেট কন্ট্রিবিউটর কান্ট্রি দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ শুধুমাত্র যে ম্যাক্সিমাম ট্রুপস কন্ট্রিবিউটর তাই নয়, বিশ্বে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, কিন্তু বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হয়েও আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা লিডিং কান্ট্রি। এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনী যে রোলটা প্লে করছে, যে আমরা শুধুমাত্র এভিয়েশন অ্যাসেটটা দিচ্ছি না, আমাদের হেলিকপ্টার আছে ওখানে, আমাদের সুপরিসর একদম এভিয়েশন এয়ার অ্যাসেট যেটা বলে, সুপরিসর বিমান C-130 হারকিউলিস বিমান আছে, আমাদের ইউনিট আছে যেটা বিমান বন্দরগুলি কার্যক্রম পরিচালনা করছে, যে বিভিন্ন কয়েকটা বিমানবন্দর আছে যেখানে সমস্ত কার্যক্রম বাংলাদেশ পরিচালনা করছে। এবং এই পরিচালনা করার সময় যে ইনিশিয়াল যে ডেভেলপমেন্টটা হয়েছিল, যে আপনার যুদ্ধ বিগ্রহ একটি দেশ, তারা শান্তির জন্য পিস অ্যাকর্ড করেছে, পিস অ্যাকর্ড করার জন্য শান্তি স্টেবিলাইজেশনের জন্য আমরা গিয়েছি, শুধুমাত্র পিস কিপিং কিন্তু না। এটা চ্যাপ্টার 7-এ চলে গেছে সমস্ত দেশ এখন। এই যে পরিবর্তনটা এখানে, প্রথম দিকে ছিল চ্যাপ্টার 6 যে পিস কিপিং, এখন এসে গেছে পিস স্টেবিলাইজেশন, যেটা চ্যাপ্টার 6 অ্যাডেড রেসপন্সিবিলিটি আমাদের আছে, যে পিস এনফোর্স করতে হবে, দুই দলটার মধ্যে নেগোসিয়েশনে আসতে হবে। এখানে এয়ার অ্যাসেট একটা খুব ভাইটাল রোল প্লে করে। যেমন আপনি এখন যেমন জানবেন যে ওখানে যারা ফ্যাকশন আছে তারা কিন্তু বসে নেই, তারাও তাদের ক্যাপাবিলিটি বাড়াচ্ছে, তারা হাই টেকনোলজি ইউজ করছে, তাদের অ্যাডেড ক্যাপাসিটি বিল্ড হয়ে গেছে। এইটাকে অ্যাড্রেস করতে হলে এই আমাদের হেলিকপ্টারগুলি মডার্নাইজ করতে হয়েছে, আমাদের ট্রেনিং সিস্টেমটা মডার্নাইজ করতে হয়েছে, আমাদের ওখানে যারা পারফর্ম করছে এই পারফরমেন্সটাকে আরও মডার্নাইজ করতে হয়েছে, এবং আমরা অ্যাড্রেস করছি। আমরা এই রিসেন্টলি আপনারা জানবেন যে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে রেবেলরা কিছু অ্যাবডাক্ট করেছিল। এই অ্যাবডাক্ট অবস্থা থেকে আমরা কিন্তু ওদের টেরিটরির মধ্যে যে আমরা এই যাদেরকে নারী ছিল, শিশু ছিল, এদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। আমাদের কঙ্গোর যে সেনাবাহিনী তাদেরকে কিছু অ্যাবডাক্ট করে নিয়ে গিয়েছিল, ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এই যে উদ্ধার তৎপরতাগুলি করতে হচ্ছে, এবং এই উদ্ধার তৎপরতার সময় আপনি একটু যদি সময় দেন, গল্প আছে যে সুদানে এই উদ্ধার তৎপরতায় যখন অংশগ্রহণ করে আমাদের বিমান বাহিনী হেলিকপ্টার, আমরা যাদের রেবেলদেরকে উদ্ধার করে আরেক জায়গায় নিয়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি সেফ করিডোরে, এয়ারক্রাফটের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য রেবেল রিভল্ট করেছিল, সে আমাদেরকে হেলিকপ্টারটাকে হাইজ্যাক করেছিল।
হাইজ্যাক করে ফেলেছিল হ্যাঁ নাকি চেষ্টা করেছিল? হাইজ্যাক করেছিল। তারপর দেন তাদের যে ইন্টেন্ডেড এয়ারফিল্ড ওখানে ল্যান্ড করতে বাধ্য হয়। কিন্তু এই যে আমাদের নেগোসিয়েশন স্কিল, আপনি একটু আগে আমি প্রথমে যেটা বললাম, যে এই নেগোসিয়েশন স্কিল এবং প্রফেশনালিজমের জন্য আমরা তাদেরকে তাদের ইন্টেন্ডেড যে এটা ছিল যে আমাদেরকে অ্যাবডাক্ট করে র্যানসাম নেবে দেন নেগোসিয়েট করে, ওটা আমরা করতে দিইনি। তাদের এয়ারফিল্ডে নামানোর পরে ওদের নেগোসিয়েট করে কনভিন্স করে তাদেরকে কিছুটা মোটিভেট করে আমরা কিন্তু এখান থেকে চলে এসেছি স্যার। এই যে যে এই স্কিলটা দেখাতে হচ্ছে, এটা কিন্তু তার মানে নানা ধরনের সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে নানা ধরনের স্কিল আপনাদের একসাথে যুক্ত হয়েছে সেখানে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ বাকির আছেন। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু শুরু থেকে শুরু করতে চাই। 3 দশক ধরে বলছে যে নানাভাবে এটা পরিবর্তন হয়েছে, পরিমার্জিত হয়েছে, পরিবর্ধন হয়েছে, নানা কিছু হয়েছে। কিন্তু এটার আমি যদি শুরুই করি, এটার সিলেকশন তো করা হয় সব জায়গা থেকে, আপনাদের নানা বাহিনী থেকে। এই পদ্ধতিটা কি র্যান্ডম নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে যারা আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে। শুরুতেই আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি আমার শ্রদ্ধা প্রকাশ করতে চাই। উনি 1974 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে কথাটা বলেছিলেন, সেখানে আমাদের প্রত্যয় ব্যক্ত করেছিলেন বিশ্ব শান্তি রক্ষায় আমরা কি করব, এবং এটা উনি সংবিধানের মধ্যেও এটা উনি উল্লেখ করে গেছেন। এবং সেইভাবে বলতে চাই যে আমাদের তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে এটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সহ যে সমস্ত দেশে আমাদের জাতিসংঘের রক্ষীরা নিয়োজিত আছেন, সেই সমস্ত জায়গায় সামরিক এবং বেসামরিক সকল নেতৃবৃন্দের সাথে উনি সরাসরি যোগাযোগ রক্ষা করেন এবং উনি একটা ডিফেন্স ডিপ্লোমেসি মেনটেন করেন। এখানে যে সমস্ত জায়গায় উনি যেতে পারেন, উনি প্রায়শই আমাদের মিশন এলাকাগুলো পরিদর্শন করেন। গত বছর উনি 3টি মিশন এলাকা পরিদর্শন করেছেন। এই বছর উনি যে সমস্ত জায়গায় উনি যেতে পারেন না, উনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠিয়ে থাকেন, সাধারণত যারা 2 স্টার এবং 3 স্টার জেনারেল, ওনাদেরকে পাঠিয়ে থাকেন। গত 24 তারিখে একটা ভিজিট করে আসছেন আমাদের চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার্স স্যার, ওখানে গিয়েছিলেন এবং ওখানকার প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং সকল নেতৃবৃন্দের সাথে উনি কথা বলেছেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের সংবিধানের প্রতিশ্রুতিবদ্ধতা থেকে শুরু করে আমাদের সকল পর্যায়ে যে নেতৃবৃন্দ আছে তাদের বিশ্ব শান্তি রক্ষার প্রতি তাদের যে একটা মনোযোগ, সেটা সবসময় ছিল এবং এখন আছে। এটা দিয়ে আমি আপনার মূল প্রশ্নে আসতে চাই। আপনি মূল প্রশ্ন যেভাবে বলেছেন, এই যে আমরা আজকে যে অবস্থানে আসছি, এই অবস্থানটা কিন্তু 36 বছরের পথ চলা, এটা এমনি একদিনে শুরু হয়নি। আমাদের যে কোনো দেশের আর্মির থেকে আমরা সাউথ এশিয়ার যে কোনো দেশের আর্মির থেকে আমরা এদিকে অনেক বেশি এগিয়ে আছি। এভাবে যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা প্রসেস ফলো করা হয়, সেইভাবে আমাদের সিলেকশন প্রসেসটাও অত্যন্ত নিখুঁত এবং পৃথিবীর যে কোনো দেশের সাথে এটা কম্প্যাটেবল। ধরুন আমাদের প্রথম যেই শারীরিক যোগ্যতা থেকে শুরু করে চারিত্রিক সনদপত্র সব কিছু খুব সিস্টেম্যাটিক করা হয়। এটা শুধুমাত্র এমন কোনো জায়গা নেই যেখানে কেউ প্রশ্ন করতে পারবে যে কোনো ব্যক্তি বিশেষকে কোনো ধরনের ফেভার করা হচ্ছে কিংবা ছাড় দেওয়া হচ্ছে। আমি এখানে সবার যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন সবার জন্য বলা অত্যন্ত দরকার যে আমাদের এই সিলেকশন প্রসেসটা ভালো হওয়ার কারণেই আমরা সেই আনটাক যেটা হয়েছিল কম্বোডিয়াতে, আমরা খ্যামারুসদের এগেনস্টে ফাইট করেছিলাম। আমি সেই ব্যাটালিয়নের একজন সেনা অফিসার ছিলাম। সেখানে আমাদেরকে এমন জায়গায় দেওয়া হয়েছিল যেটা খ্যামারুসদের একেবারে সম্মুখ ভাগে, যেখানে ফ্রেঞ্চ ফোর্সরা ছিল। ফ্রেঞ্চ ফোর্সরা প্রতি রাতে তাদের আহত এবং নিহত হতো। সেখানে জায়গায় আমাদেরকে দেওয়া হয়েছিল প্রথমবার। এই খ্যামারুসদের এগেনস্টে আমরা যখন ফাইট করেছি এবং এই খ্যামারুসরা যখন অস্ত্র আত্মসমর্পণ করেছিল, তারা শুধু বলেছিল যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাটালিয়নের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে, আর কারো কাছে নয়। এই যে প্রথম দিকে আমাদের যে একটা সুনাম, এই সুনামটা আসছে আমাদের যোগ্যতা থেকে, আমাদের প্রফেশনালিজম থেকে। এবং এটা কিন্তু পরবর্তীতে সোমালিয়া বলেন, মোজাম্বিক বলেন, আপনার লাইবেরিয়া বলেন,
আইভরি কোস্ট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো আজকাল অনেকের মধ্যে আমাদের সিলেকশন প্রসেস এবং আমাদের অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু আমরা যে সিলেকশন প্রসেস দিয়ে যাই, আমি ব্যক্তিগতভাবে আমি জাতিসংঘের খুব নেতৃত্ব পর্যায়ে জায়গায় 2বার চাকরি করে এসেছি। আমি ওয়েস্টার্ন সাহারাতে ডেপুটি ফোর্স কমান্ডার ছিলাম। আমি 65টা দেশের ফোর্স দেখেছি, অফিসার দেখেছি। আমি এখন ইউনুসফা থেকে আসছি, আবি থেকে আসছি, সেখানে 81টা দেশের অফিসার এবং সৈনিকদেরকে আমি দেখেছি। কন্টিজেন্ট ছিল আমার আন্ডারে প্রায় 9টি। সো আমি অন্য দেশের সাথে যখন আমি কম্পেয়ার করি, আমাদের দেশ কোনো অংশ পিছিয়ে নেই, বরং অনেকখানি এগিয়ে আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইউনুসফা সুদানে আমাদের একটা ব্যাটালিয়ান আছে, ব্যান্ড আছে। সেই ব্যান্ডটা তাদের প্রাথমিক যে কাজ, প্রোটেকশন অফ সিভিলিয়ান থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে, সেটার পাশাপাশি তারা মানবিক কার্যক্রম পরিচালনা করে। এবং এটা এতটাই করে যে ওরা প্রাইমারি হেলথ কেয়ার ইন্টারভেনশন করে পিরিয়ডিক্যালি, মানে হলো তারা ফ্রি মেডিকেল সাপোর্ট দেয়। এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা একটা ফ্রি ক্লিনিক স্টাবলিশ করেছে। আমার নেতৃত্বে সেটা করা হয়েছে এবং সেটা নাম দিয়েছে আমরা বঙ্গবন্ধু ফ্রি ক্লিনিক। এবং আপনি জেনে খুশি হবেন যে এটা WHO দ্বারা স্বীকৃত। এবং এটা এতটুকু গিয়েছে যে ওয়ার্ল্ড ভিশন $3.5 মিলিয়ন ডোনেট করেছে এবার এটা পরিচালনার জন্য। এবং এটা উদ্বোধন করেছেন আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান। আমি আবার আমার পূর্বের বক্তব্যে চলে আসি। আমাদের সিলেকশন প্রসেস অত্যন্ত প্রফেশনাল অ্যাপ্রোচে হয়। এখানে কোনো ধরনের ছোটোখাটো সিস্টেম নাই বা এর মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই, যেখান দিয়ে অন্য মানে সিলেকশনের বাইরে কেউ ঢুকে যেতে পারে বা কাউকে একটু সুযোগ দেওয়ার সুযোগ আছে, এরকম কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত এখানে তুলে ধরেছেন। এবং প্রায় 2 লাখের মতো এখনও পর্যন্ত আমাদের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন আমাদের সৈনিকরা। এবং তার মধ্যে খুবই দুঃখজনকভাবে আমরা খুবই জানি সেই সংখ্যাটাও বড়, যে 168 জন প্রাণ দিয়েছে। কেমন করে কোন পরিস্থিতিতে আমাদের সৈনিকরা সেখানে প্রাণ দিচ্ছেন এবং দিতেও তাদের কোনো রকমের ভয় কাজ করছে না, আমরা সেই গল্পটাও নিশ্চয়ই জানতে চাই। এবং একই সাথে জানতে চাই যে এত সুনাম অর্জন করার পেছনে যে কাহিনীটা সবসময় কাজ করে, সবচেয়ে বড় কারণটা সেটা কি? আমরা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশন দিবস উপলক্ষে আলোচনা করছি। আমাদের যে সুনামের জায়গা আছে বিশ্বজুড়ে সেটা ছড়িয়ে গেছে এবং তা নিয়ে আমরা কথা বলছি। আমরা আরও তাদের সাথে কথা জানতে চাই, সেখানকার গল্প শুনতে চাই। কি সাথে আমাদের সাথে অতিথিরা আছেন। এই মুহূর্তে আবারও একটু শেখ মোহাম্মদ রেজাউল হায়দারের কাছে আমি একটু যেতে চাই। একটু ব্যক্তিগত জায়গায় যদি আপনার কাছে আসি, আপনি বলছিলেন যে সামাজিকভাবে আপনারা নানাভাবে ছড়িয়ে যান, শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে বা তাদের যে সামাজিক নিরাপত্তা হোক বা আইন শৃঙ্খলা হোক, সকল ক্ষেত্রে আপনাদের একটা কাজের জায়গা আছে। আপনি যখন গিয়েছেন ঠিক কী ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে আপনারা সেই সময়টাকে পড়েন কি না, যে চ্যালেঞ্জটা কাটানো আপনাদের জন্য একটু কঠিন হয়ে ওঠে? ধন্যবাদ আবারও। আমি এর আগে যে বলেছি যে আসলে একটা UN মিশন যখন কোথাও চালু হয়, এখানে অনেকগুলো ম্যান্ডেট নিয়ে তারা চালু করে এবং কোনো কোনো ক্ষেত্রে খুব স্পেসিফিক ম্যান্ডেট থাকে। কোনো জায়গাতে দেখা যায় যে কনফ্লিক্টিং যারা পার্টিস থাকে এদেরকে একত্রিত করে নিয়ে ইলেকশন করা, ডেমোক্রেসিকে আবার রিভাইভ করা, এই বিষয়গুলো নিয়ে যখন মূল করে কাজ করে। তো UN কম্পোনেন্টের যে পিসকিপিং মিশনগুলোতে আছে, যেন মিলিটারি একটা কম্পোনেন্ট, সিভিল অ্যাফেয়ার্স একটা কম্পোনেন্ট, পলিটিক্যাল অ্যাফেয়ার্স আছে, রুল অফ ল যেখানে আছে। তো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় যদি বলি যে চ্যালেঞ্জেস এবং সোসাইটির সঙ্গে যে মিশে থাকাটা, আপনি একটু আগে জিজ্ঞেস করেন যে সিলেকশন প্রক্রিয়াটা কীভাবে হয়। আমাদের কিন্তু আসলে একাধিক ধরনের কম্পোনেন্ট মিশনগুলোতে কাজ করে। তার মধ্যে একটা আছে হলো ফর্ম পুলিশ ইউনিট। এইটা আমাদের এখানে বিভিন্ন রকমের কোর্স এবং ট্রেনিং করে যারা পাস করে, আমাদের টাঙ্গাইলে যে পুলিশ ট্রেনিং স্কুল আছে ওইখানে তারা বিভিন্ন রকমের কোর্স কার্যক্রম পাস করে, ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে শুরু করে এখান থেকে যারা কম্পিটেন্ট তারা যাচ্ছে। কিন্তু বড় আরেকটা গ্রুপ, আমরা যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 2বারই কাজ করেছি IPU হিসাবে, এটা ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার্স হিসাবে যারা কাজ করেন। এখানে কিন্তু আমরা ওইখানে যে পুলিশিংটা করেছি, যেমন আমাদের 2টা ক্যাটাগরিতে মিশনগুলো ভাগ হয় পুলিশের ক্ষেত্রে, একটা আর্ম মিশন, একটা আনআর্ম মিশন। যেমন আমাদের হেতি মিশন বা মালিতে অথবা কসোভোতে এগুলো ছিল আর্ম মিশন, মানে ওখানে আমাদের অফিসাররা যখন ওখানে যাচ্ছে IPU হিসেবে, সেক্ষেত্রে কিন্তু যদি 20 জনই থাকুক বা 50 জনই যাক, তারা কিন্তু উইথ আর্মস এখান থেকে যায়, শর্ট আর্মস। এবং ওইখানে যে যেমন কসোভোতে যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু তাকে লোকাল পুলিশিং করতে হয়েছে, থানাতে যেয়ে বসতে হয়েছে,
রাস্তায় পেট্রোলিং, গাড়ি চেক, আসামি অ্যারেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু। ভাষাগত কোনো সংকট হয় না? যে জায়গাগুলোতে জায়গাগুলোতে তো সবাই নিজ ভাষায় কথা বলতে চান, অভিযোগটা জানাতে চান, সবাই তো এডুকেটেডও থাকেন না, মানে শিক্ষিত থাকেন না। এই চ্যালেঞ্জগুলো অনেক রকমের এবং খুব মানে মাল্টি ডাইমেনশনাল। যে জায়গায় যেমন কসোভো বলেন, যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, ওখানে ইন্টারপ্রিটার নিয়ে আমরা কাজ করি। প্রতিটা থানাতে বা পুলিশ স্টেশনগুলোতে তাদের লোকাল ইন্টারপ্রিটার থাকে। যদি ফ্রাঙ্কোফোনিক হয় তাহলে আমাদের এখান থেকে যারা সিলেকশনে যায় তাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ করেই যেতে হয়, সেক্ষেত্রে তারা পারে। আর ইউজুয়ালি যেমন আপনার ইয়েতে ছিল সিয়ারলিয়ন অথবা লাইবেরিয়াতে, দে আর ইংলিশ স্পিকিং, সেক্ষেত্রে আমাদের ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা হয় নাই। কিন্তু আপনি কাজের ক্ষেত্রটা দেখেন, যেখানে আর্ম মিশন, সেখানে আমার মতো একজন অফিসার, হি মাইট বি এ সাব ইন্সপেক্টর হতে পারে, উনি ইন্সপেক্টর হতে পারে, উনি একজন এসপি হতে পারে, ডিআইজি হতে পারে, বাট ইউএনের কাছে কিন্তু সবাই একই স্ট্যাটাস। ওখানে কিন্তু যারা যখন কাজ করতেছে, সো তার ওখানে কাজটা কিন্তু আমরা যেমন লাইব্রেরি মিশনে 22টা দেশে পুলিশ একসঙ্গে কাজ করতাম। তো উই হ্যাড কলিগস ফ্রম জার্মানি, পোল্যান্ড, ইউএসএ, সবাই ছিলাম টিমে। এখন ওখানে যে আপনি কি কাজটা করবেন এটা কিন্তু ওখানে ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে। এবং এটা একটা মজার বিষয়, আমরা অনেকে জানি না। আমরা যখন আইপি হিসেবে ওখানে কাজ করি, প্রতি মাসে কিন্তু ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয় বিভিন্ন পজিশনের এগেনস্টে। আপনি টিম লিডার হবেন বা কোনো এরিয়া কমান্ডার হবেন কিনা, এটা আবার ইউএনএ যারা ওখানকার যারা লিডারশিপ ম্যানেজমেন্ট তারা কিন্তু ইন্টারভিউ নেয়। তার মানে এখান থেকে আপনারা যাওয়ার পরে ওইখানে আরেক ধাপ পরীক্ষা দিতে হয়। প্রথম পরীক্ষাটা এখানে হয়ে যায়। যারা আমাদের স্যাট মিশনে যাচ্ছে আইপিও হিসাবে, তাদের কিন্তু ঢাকাতে পরীক্ষা হয় 2 বার, এবং এখানে ড্রাইভিং, রিটেন, তারপর আপনার লিসনিং স্কিল সবগুলো পরীক্ষা নেয়। এবং পরীক্ষাটাকে আমরা কেউ নিই না, ইউএন থেকে আসে, সম্পূর্ণ ফরেনাররা আসে, আমরা পরীক্ষা দিতে বসি, তাদের লিসনিং স্কিল থেকে শুরু করে সমস্ত কিছু তো আমাদের নেয়, এবং তারা স্কোরিং করে আমাদের জানায়ও না, পরে একটা লিস্ট পাঠিয়ে দেয়। তো এটা হলো আমাদের যাওয়ার যে প্রক্রিয়াটা। আর যেটা চ্যালেঞ্জের ক্ষেত্রে যেটা আমি একটু শেয়ার করি, যেটা হয়তো আমাদের ধারণাই নাই, যেমন আমি যদি এখান থেকে একজন অফিসারকে সন্দীপ বা হাতিয়া পাঠিয়ে দিই যে জীবনে কোনো ওখানে যায়নি, তার কেমন লাগবে? তাকে ওখানে যে নিজেকে সেট আপ করতে হবে, এস্টাবলিশ করতে হবে। আমার ক্ষেত্রে যদি ধরি, আমি প্রথমবার যখন গেলাম, তো আমরা কিন্তু দেখেন একটু যদি এক্সাম্পল দিই, যেমন আমরা যদি অন্য দেশীয় লোকদের দেখি, যেমন চাইনিজ, মঙ্গোলিয়ান, এক দৃশ্যে কিন্তু একটা মার্কেট সবাইকে একই রকম দেখি। আমি যখন প্রথমবার 2006 গেলাম, দেখি যে সবাই একই রকম দেখতে। আস্তে আস্তে কিন্তু আপনার একটা ওরিয়েন্টেশন হয়। তো ওই রকম একটা পরিবেশে আমাদেরকে প্রথম পোস্টিংটা যেটা দিল, অলমোস্ট 300 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য হেডকোয়ার্টার, যেখানে কোনো ট্রান্সপোর্টেশন নেই। আমি এবং আমার এক বাংলাদেশি কলিগ ছাড়া কোনো বাংলাদেশি নেই 100 কিলোমিটারের মধ্যে। তো ওই একটা এনভায়রনমেন্টে আপনাকে নিজেকে বাসা ভাড়া করে থাকতে হবে, লোকাল কমিউনিটি থেকে বাজার খুঁজতে হবে, এবং সেই বাজারে যে আপনি সবসময় খাবার পাবেন তাও না, এবং আপনার মধ্যে এংজাইটি, সিকিউরিটি, সেফটি। কারণ পুলিশদের কিন্তু একটা কমনালিটি আছে গ্লোবালি, যেটা হলো যে যখন আমাদের ফর্ম পুলিশ ইউনিট বা আর্মি যে ব্যাটালিয়ন যারা কাজ করে, দে রিমেন ইন এ কমিউনিটি, যেটা নিজস্ব সিকিউরিটি মেনটেন করে, যদিও তাদের থ্রেট অনেক বেশি, কিন্তু আমাদেরকে কিন্তু লোকাল বাজারে মিশতে হয়, একদম। বাসা ভাড়া করে খেতে হয়। সেখানে ব্যক্তিগতভাবে নিজেকে সেখানে অভিযোজিত করার পাশাপাশি সেখানকার সকল কাজ, এবং আপনার সেই পরিমাণে মনের জোর থাকতে হবে। নিশ্চয়, মানে অনেক ধরনের চ্যালেঞ্জ একসাথে থাকতে পারে, সেফটি, সিকিউরিটি থাকতে। আমি আরেকটু শুনি এয়ার কমোডোর মুনিম খান মুজিসের কাছে। আপনি বলছিলেন যে আসলে 3 দশকে তো অনেক কিছু পরিবর্তিত হয়েছে, আপনারা অনেক টেকনোলজি, কারিগরি অনেক কিছু অ্যাড করেছেন। বাংলাদেশ থেকে যখন যান আপনারা আপনাদের ট্যুরে, তখন তো ওইখানকার এয়ারক্রাফট যাই বলি না কেন, হেলিকপ্টার হোক বা এয়ারবাস হোক বা যায়, সেগুলো তো অনেক উন্নত থাকে নাকি থাকে না? মানে সেগুলোর ক্ষেত্রে আপনারা কোনো জটিলতা বোধ করেন কিনা, বা ওইখানে যে উন্নত একটা ট্রেনিংয়ের জায়গায় থাকেন বা জায়গায় থাকেন, সেটা এসে এখানে আবার ব্যবহার করার সুযোগ থাকে কিনা? ধন্যবাদ। আসলে এইখানেই একটু পারসেপশনটা কারেক্ট করতে হবে যে এভিয়েশন আমাদের যে স্ট্যান্ডার্ড আছে এটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে আমাদের যে উন্নত আছে তা না, আমরাই ওদেরকে আর শেখাচ্ছি। যেটা হচ্ছে আমাদের সিলেকশন প্রসেসটা এভিয়েশনের, আমাদের তো প্রফেশনাল যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এয়ারফোর্সে, যে আমাদের পাইলটস, এভিয়েটর অ্যান্ড গ্রাউন্ড যে সার্ভিসেস আছে, এয়ার ট্রাফিক সার্ভিস, মেট্রোলজি, র্যাম কন্ট্রোল, এই সার্ভিসগুলি অল আর প্রফেশনাল। এই প্রফেশনালদের একটা ইয়ারস্টিক থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে, ইভেন যখন আমাদেরকে হায়ার করে ওই ক্রাইটেরিয়াতে কিছু সার্টিফিকেশন থাকতে হয় তাদের, বা কিছু আওয়ার গেইন আওয়ার এক্সপিরিয়েন্স থাকতে হয়। এই জিনিসটা কিন্তু এনশিওর করেই আমরা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এরা কিন্তু ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করবে, সেই জন্য তাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকতে হয়। এই জিনিসটা আমরা অ্যাকোয়ার্ড করে যাই বাংলাদেশ থেকেই। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি যে ট্রেনিং সেন্টার আছে এবং বাংলাদেশ বিমানের ট্রেনিং সেন্টার আছে, এই দুটো কিন্তু আন্তর্জাতিক মানের। এখান থেকে আমাদের যে যারা স্পেসিফিক কাজ করছে, এরা ওখানে একটা কোর্স করে ওইখান থেকে সার্টিফিকেশনটা
গেইন করে। এটার রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টের জন্য, বিকজ দে আর গোয়িং টু ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এটা একবার করে ওখানে যাচ্ছি। যাওয়ার পর আপনি একটা জেনে খুশি হবেন যে প্রথম 2003 সালে যখন আমি প্রথম কঙ্গো গিয়েছিলাম, আমি কঙ্গো গিয়েছিলাম অ্যাডভান্স পার্টিতে। এখানে সেই সময় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি মাল্টিন্যাশনাল ফোর্স ছিল ইউএন ডেভেলপমেন্টের আগে। আমরা ওখানে যে এই প্রশ্নটা, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা ইউরোপিয়ানরা করেছিল যে বাংলাদেশ থেকে এসছে, তারা কি আমাদের এভিয়েশন কন্ট্রিবিউট করতে পারবে কিনা, এই প্রশ্নটা তখন ছিল। এই প্রশ্নের উত্তরে আমি ফার্স্ট ছিল, আমার সাথে কিছু কলিগ ছিল। আমরা যে ওইখানে ক্রিস ওব্রায়ান, যে ওইখানকার চিফ অফ এভিয়েশন ছিল, তাকে আমি বললাম যে আপনার যে এয়ারপোর্টে অপারেট করবে, আপনি আমাকে সুযোগ দেন, আমি এই এয়ারপোর্টের সমস্ত প্রসিজিওর আমি করে দিচ্ছি, বিকজ তখন ইউএন ডিপ্লয় হয়নি। দেন আমরা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত বিমানবন্দরে যত অপারেটিং প্রসিজিওর থাকে অপারেশনাল রিকোয়ারমেন্টে, আমরা ওভারনাইট এটা করে দিলাম, কয়েকদিন ধরে করে দিয়ে। তখনও কিন্তু সে আমাকে রিকগনাইজ করেনি। এটা নিয়ে হি ওয়েন্ট টু ইউএন হেডকোয়ার্টার, তখনও ইউএন রেজুলেশনটা অ্যাপ্রুভ হয়নি। হেডকোয়ার্টারে যে আফটার 7 or 8 days হি কেম ব্যাক, অ্যান্ড দেন হি জাস্ট রাশ টু মি অ্যান্ড হাগ মি যে হোয়াট ইউ হ্যাভ ডান আই হ্যাভ নট সিন, বাট ইউর this procedure has been approved in the Security Council. যে এই যে রিকগনিশনটা, এটা আমরা অ্যাচিভ করেছি ডিউ টু আওয়ার দিস প্রফেশনালিজম, দ্য হাই স্ট্যান্ডার্ড অফ দিস স্কিল। অ্যান্ড এটা আপনি একটু খুশি হবেন যে কীভাবে আমরা এনভায়রনমেন্টে অপারেট করছি। বাংলাদেশে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপারেটিং সারফেস আছে, রানওয়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা ইউএনএ যেখানে অপারেট করছি, এখানে কিন্তু আনপেভড রানওয়ে। এয়ারক্রাফটগুলি যখন টেক অফ করে যায়, পিছন থেকে যে দেখবেন যে ধুলি ঝড়ে ওই এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে না। এইরকম পরিস্থিতি। আপনারা যে এয়ার স্পেসটা আমরা অপারেট করি, এই এয়ার স্পেসটা ইজ আনকন্ট্রোল এয়ার স্পেস। এখানে শুধু ইউএন না, কমার্শিয়াল এয়ারক্রাফট, সিভিল এয়ারক্রাফট, বিভিন্ন আনঅথরাইজড এয়ারক্রাফট অলসো, এবং সেগুলোতে কোনো অসুবিধা হয় না। এগুলি আমরা কোপ আপ করছি আর ম্যানেজ করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে সেখানে আসলে বাংলাদেশ নিজেরাই আসলে এত দক্ষ যে বাইরে যে তাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না, সেখান থেকে বরং সুনাম করানো যাচ্ছে অনেকখানি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ বাকিরের কাছে আসতে চাই। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আসলে, যে আমাদের রক্ষীরা অন্য জায়গায় শান্তি রক্ষা করার জন্য যাচ্ছে, খুবই ভালো কাজ, আমরা বিশ্বজুড়ে শান্তি রক্ষা করতে চাই, কিন্তু যখন এত 168 জনে পর্যন্ত মৃত্যুবরণ করেছে, ঠিক কী কী কারণে তাদের মানে এই মৃত্যুবরণ করতে হয়, মানে সৈনিকরা মারা যাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি আমাদের ইউনাইটেড নেশনসের যে 4টা পিলার আছে, সেই 4টা পিলারের মধ্যে একটি হলো পিস অ্যান্ড সিকিউরিটি, একটি হলো হিউম্যান রাইটস, আরেকটি হলো দ্য রুল অফ ল, আর 4 নম্বরটি হলো ডেভেলপমেন্ট। প্রথম যে পিলারটি, সেটা পিলারের পিস অ্যান্ড সিকিউরিটি আমরা দেখাশোনা করি। এই পিস অ্যান্ড সিকিউরিটি দেখাশোনা করতে যে একটু আগে বলা হয়েছিল যে আমরা চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 7-এ গিয়েছি। এটা কেন গিয়েছি? বিকজ ওখানকার অপারেশনাল এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে গেছে। আগে ইন্টারস্টেট কনফ্লিক্ট ছিল, এখন হয়ে গেছে এটা ইন্ট্রাস্টেট। নন স্টেট অ্যাক্টরসটা অনেক বেশি সারফেস করে গেছে, র্যাবেলস গ্রুপ বেড়েছে, আর্মড গ্রুপ বেড়েছে, তারা তাদের ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্টের সফিস্টিকেশন নিয়ে আসছে। ফর এক্সাম্পল ডিআর কঙ্গোতে আপনার একটা র্যাবেল গ্রুপ আছে M23, তারা রিসেন্টলি একটা সারফেস টু এয়ার মিসাইল, শোল্ডার কন্ট্রোল সারফেস টু এয়ার মিসাইল দিয়ে একটা মিলিটারি ড্রোনকে নামানোর চেষ্টা করা হয়েছিল, অ্যাটেম্প করেছে। আমি যে মিশন থেকে আসছি ইউনুসফাতে, সেখানে আমাদের চাইনিজ হেলিকপ্টার ইউনিট আছে, যেটা আর্মড ইউনিট, মিলিটারি হেলিকপ্টার। এই মিলিটারি হেলিকপ্টার ইউনিটকে সুদানে বসে ওরা অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে ফায়ার করেছে, অ্যান্ড দেন দে হ্যাড টু পুল আপ। এখন এই যে থ্রেট এনভায়রনমেন্টটা বলছি, এই থ্রেট এনভায়রনমেন্টটা ভেরি আনপ্রেডিক্টেবল। এটা আমরা বলি, ইন শর্ট বলি VUCA, ভেরি ভালনারেবল, আনসার্টেন, অ্যাম্বিগুয়াস। অ্যান্ড এই এনভায়রনমেন্টে কাজ করতে গেলে কন্টিনিউয়াস আপনাকে বুলেট ফেস করতে হবে। আমাদের যে সমস্ত পিসকিপার্সরা প্রাণ হারিয়েছেন, তার মূলত কিছু কিছু আছে রোগ ব্যাধি, কিছু আছে অ্যাক্সিডেন্ট, আর মূলত সব কিছুই হলো আমাদের ফ্রন্টলাইন যুদ্ধ করতে গিয়ে। আমাদের বর্তমানে দিন দিন এই সফিস্টিকেশনটা আরও বেশি বাড়ছে, এবং রেবেলস গ্রুপটা আরও বেশি পরিমাণ ফেরোসাস হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে অফসেট করছি সফিস্টিকেশন দিয়ে। আমরা যেরকম ফর এক্সাম্পল আমরা মালিতে পাঠিয়েছি মাইন্ড রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ ভেহিকেল, ইটস ভেরি এক্সপেন্সিভ ভেহিকেল। আমাদের ব্যাটালিয়ানের আমার মনে আছে যে একটা মাইন্ড দিয়ে আমাদের সৈনিকদেরকে
মারা হয়েছে, প্রায় 7 জন মারা গিয়েছিল। সো ওখানে আমরা পাঠিয়েছি অ্যামর্যাপ বলে ওটা। আমরা রিসেন্টলি পাঠাচ্ছি ROV, রিমোটলি অপারেটেড ভেহিকেলস। এটা কোথাও যদি কোনো একটা এক্সপ্লোসিভ থাকে ওটাকে পিক আপ করার জন্য এবং ডিস্ট্রয় করার জন্য। সো এইভাবে করে আমরা সফিস্টিকেশন তৈরি করছি। ফর এক্সাম্পল আমরা জ্যামার দিচ্ছি। আপনার কনভয়ের মধ্যে যে জ্যামার থাকে, তাহলে যদি কোনো আইডি যদি রিমোটলি অপারেট করা হয় তাহলে সেক্ষেত্রে এইটা জ্যামার থাকলে ওই জ্যামারটা এটাকে সিগন্যালটাকে বন্ধ করে দেবে এবং আপনাকে এটা ধ্বংস হবে না, আইডিটা হবে না। সো এমন করে আমরা চেষ্টা করছি যে আমাদের এটা বলা হয় ইউএনএ, এটা বলা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অফ পিস কিপারদের সেফটি সিকিউরিটি কামস ফার্স্ট অ্যান্ড দেয়ার আফটার দে ক্যান প্রোটেক্ট সিভিলিয়ান। তো সেই কারণে আমরা এটার উপর নজর দিচ্ছি। শুধু আমরা না, এটা ইভেন ইউএন ইজ ভেরি কনসার্ন, বিকজ একজন পিস কিপার যদি মারা যায় তাকে কম্পেনসেট করতে হয়, অনেক টাকা দিতে হয়। এই টাকাটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে বড় জিনিস হলো একটা লাইফ ইজ লস্ট এবং ইট সিরিয়াসলি এফেক্টস দ্য মোরাল অফ ফোর্সেস। নিশ্চয়ই, এবং এটা আপনাদের কাজ করার যে উৎসর্গ একটা ভাব আছে যে আমরা যাই হোক না কেন আমরা কাজটা শেষ করব, সেটাও নিশ্চয়ই শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে জীবনটা পর্যন্ত আমরা সেখানে যেয়ে করছি, সেটা আমরা মনে করছি না যে সেটা আমাদের দরকার কি দরকার না, আমরা একই রকম করে সেই কাজটা করছি, কারণ কাজটাই তখন সবচেয়ে বড় দেশপ্রেম হয়ে দাঁড়ায়। আমরা শেষ মুহূর্তে একটু জানতেই চাই, এরা সবাই একসাথে শান্তিরক্ষী হিসেবে একসময় কাজ পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিছু কি আসলে নতুনভাবে যারা যাবে তাদের জন্য দরকার কিনা, আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আছি, আমরা ছোট্ট করে একটু মন্তব্য নিতে চাই। শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে দিয়ে শুরু করি। আপনার কি মনে হয় কিনা যে কিছু আসলে বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে করা দরকার যারা শান্তিরক্ষী হিসাবে যেতে চান? শুধু একটু পরামর্শ বা আপনার কোনো জায়গা আছে কিনা? সংক্ষেপে যদি বলি, জি, আসলে আমরা যখন বিদেশে কাজ করি অ্যাজ এ পিস কিপার হিসেবে, আমরা প্রত্যেকে কিন্তু নিজেদেরকে আমরা অ্যাম্বাসেডর ভাবি বাংলাদেশের। জি, সো দেখবেন আপনারা ওখানে গেলে, এটা আর্মি হোক বা পুলিশ হোক বা নেভি হোক, যে কোম্পানি থেকে হোক, আমরা ইউজুয়ালি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে কিন্তু আমাদের ডেস্কে রাখি, যাতে জানে যে এই অফিসারটা এই দেশকে প্রতিনিধিত্ব করছে। সো আমরা সবসময় যেটা নিয়ে গর্ববোধ করি যে অ্যাজ এ নেশন হিসেবে আমরা যখন পিস কিপিং মিশনগুলোতে কাজ করি, ইভেন আমাদেরকে কিন্তু খুব মানে একজন প্রফেশনাল এবং লয়াল ম্যান্ডেট টু দ্য ইউএন সিকিউরিটি এই হিসাবে আমাদেরকে ট্রিট করে। তো আমরা সবসময় চেষ্টা করি এটাকে ধরে রাখার জন্য, কারণ একজনের একটা ভুল কাজের থেকে কিন্তু হোল মিশনকে কিন্তু মানে এটাকে টার্মাল করে দিতে পারে পুরো ম্যান্ডেটকে। তো এই চ্যালেঞ্জগুলো যারা যাইবে ভবিষ্যতের জন্য, যারা তৈরি থাকবে, তাদেরকে আরও বেশি করে কেয়ারফুল থাকতে হবে। কারণ কি, আমি একটু আগে বললাম যে আগে থেকে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। এখন কিন্তু মিশনগুলোতে ডিজিটাল চ্যালেঞ্জও চলে আসছে। সো আগে আমরা যে সময় গিয়েছিলাম তখন কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো ঝামেলা ছিল না, এখনকার মিশনগুলোতে তাদেরকে অনেক বেশি অ্যাটাক করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদের আরও ইকুইপ থাকতে হবে। আমাদের পজিটিভিটি আসলে কোনো শেষ নাই, এই কারণে বলি আমাদের যে দেশে যে ইকোনমিক, আমরা যে ডলারের যে স্ট্যাটাসে আমরা গ্লোবালি আছি, একজন জার্মান বা একজন ইউরোপিয়ান দেশের যারা কন্ট্রিবিউটর, তাদের থেকে কিন্তু আমাদের অ্যাডাপ্টেবিলিটি অনেক ইজি। আমরা খুব মানে মেনে নিতে পারি যে কোনো এনভায়রনমেন্ট। আমরা মানে শীত প্রধান দেশেও কাজ করতে অভ্যস্ত, আমরা মরুভূমিতে আছি, আমরা জঙ্গলেও আছি। সেটাই আমরা এর মধ্যে প্রমাণ করেছি আমরা, এবং যাওয়ার আগে আমরা দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, সেটাই সবচেয়ে সবার আগে মনে রাখতে হবে। এয়ার কমোডোর মনিম খানের কাছেও একটু জানতে চাই যে কি আসলে নজরে রাখা দরকার শান্তিরক্ষীদের? শান্তিরক্ষী একটা উদ্যোগ মনে পড়লো যে বিবিসি কিন্তু একটা ডকুমেন্টারি বলেছিল যে দ্য বাংলাদেশ পিস কিপার্স আর দ্য ক্রিম অফ ইউএন পিস কিপার। এই ক্রিম অফ ইউএন পিস কিপার কিন্তু আমরা অর্জন করেছি আমাদের এই দক্ষতা এবং এই সাফল্য দিয়ে। এই দক্ষতাটার আপনি জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী প্রায় 80,000 ঘন্টা আমরা ওখানে ফ্লাই করেছি উইদাউট এনি ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট। এটা একটি অসাধারণ সাফল্য। আমাদের ওই থাকা অবস্থা আমরা দেখেছি অন্যান্য দেশের যে এয়ার অ্যাসেট আছে এখানে ক্র্যাশ করেছে, এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, ইউএভি ধ্বংস হয়েছে, হিট বাই দ্য বুলেট ওখানে ইনজিউর্ড হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু এই 30 বছরে এত ঘন্টা অপারেশন করার পরেও কোনো রকম আমাদের ইনসিডেন্ট হয় না। এই যে সেই সাফল্যটা অর্জন করেছি, যার জন্য এই যে ডিপ্লোম্যাসি যে আপনি কন্ট্রিবিউট করতে পারছেন, একটু দুই একটা উদাহরণ দেব। যেটা আপনার বুরুন্ডিতে যখন একটি সামরিক অভ্যুত্থান হলো, সেইখানে ইউএন পিস কিপাররা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছিল, অবরুদ্ধ হয়ে গিয়েছিল। তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর C-130 হেলিকপ্টারকে ওরা রিকোয়েস্ট করলো, এই একটি খুব ভোলাটাইল অবস্থা থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসলো। সুদানে যখন আপনার রিক মাচারের সাথে তার প্রেসিডেন্টের যখন কনফ্লিক্টটা হলো, তারা যখন সবাই গারাম্বা ফরেস্টের মধ্যে একদম
পালিয়ে গিয়ে লুকিয়ে থাকলো, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। তার মানে কিন্তু সেখানে বঙ্গবন্ধু এত আস্থার জায়গাও একই সাথে তৈরি হয়েছে, এই আস্থাটা। বিশ্বস্ত এবং আস্থার জায়গাও তৈরি হয়েছে একই সাথে। ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ বাকিরের কাছে শেষ মুহূর্তে একটু জানতে চাই, এই যে এত সুনাম, আস্থার জায়গা, বাংলাদেশের এত সব সুনামের জায়গা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তারপরেও কোথাও কোথাও থেকে বাংলাদেশকে দুর্নাম করার চেষ্টা করা হয় নানাভাবে। এই জায়গাটা আপনারা সচেতন আছেন কিনা, এবং এটা নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা শুধু করতে চাই। ধন্যবাদ। আমাদের পিস কিপিংয়ের যে আমার এই 24 বছর সময়ে আমি প্রায় 5 বছর দেশের বাইরে পিস কিপিং করেছি এবং নেতৃত্ব পর্যায়ে আমি 2 বার ছিলাম। আমাদের কূটনৈতিক যে বিষয়টা আছে, ডিপ্লোমেসির আমাদের হলো ফার্স্ট লাইন। এই ডিপ্লোমেসিটা আমাদেরকে আরও বেশি পরিমাণ বাড়াতে হবে। আমরা যদি ইউএনের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চাই, আমাদেরকে সেখানে ইনফ্লুয়েন্স করতে হলে, আমাদের ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করতে হলে আমাদেরকে ডিপ্লোমেসি বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো আমাদেরকে পরিস্থিতির সাথে, টেকনোলজির সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। অপারেশনাল এনভায়রনমেন্ট যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদেরকে প্রফেশনালিজম আরও দিন দিন বাড়াতে হবে। আমরা এখনও উপরের দিকে আছি, আমাদেরকে থাকার চেষ্টাটা করতে হবে, এবং সেটা করার জন্য আপনাকে প্রায়শই পাশ্চাত্যের এবং যারা পাশ্চাত্যের ধ্যান ধারণায় বড় হচ্ছে, যেমন একটু আগে রুয়ান্ডার কথা বলা হলো, যে রুয়ান্ডা একটা সিভিল ওয়ার হয়েছিল, সেই রুয়ান্ডাকে কিন্তু দেখভাল করে ইউএসএ। সো রুয়ান্ডার ফোর্সের স্কিল ইজ ভেরি হাই, অ্যাজ গুড অ্যাজ ইউএস ফোর্সেস। তাহলে আমাদেরকে যখন ওদের সাথে কম্পিট করতে হবে পিস কিপিংয়ে, তখন আমাদেরকে সেরকম চেঞ্জ করতে হবে। আরেকটা হলো পলিসি অ্যান্ড প্রসেসগুলোকে কন্ডিউসিভ করতে হবে ফর ইউএন পিস কিপিং। ফর এক্সাম্পল, রিসেন্টলি আমাদের আর্মিতে মাননীয় সেনাবাহিনীর প্রধান একটা কাজ করেছেন। আগে যেমন লিয়েনে আপনি স্টাডি করতে যেতে পারতেন, এখন লিয়েনে ইউ ক্যান গো ফর সার্ভ ইন ইউএন ফর 3, 4, 5 years। মানে এই যে একটা পলিসির একটা অ্যাডজাস্টমেন্ট, তখন আপনি ইউ উইল ফিল এনকারেজ টু গো অ্যান্ড অকুপাই হায়ার পজিশনস ফর আ লঙ্গার টাইম অ্যান্ড সার্ভ দেয়ার। ওয়েন ইউ আর ইন এন ইম্পর্টেন্ট পজিশন, তখন আপনি ইজিলি আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, অ্যান্ড ইট ইজ মেকিং এ গুড ইমেজ অফ দ্য কান্ট্রি। নিশ্চয়ই এগুলো নিশ্চয়ই সবার মনে থাকবে। তবে আমরাও যারা শান্তিরক্ষী হিসাবে যান, তাদের প্রতি অনেক শ্রদ্ধা রাখতে চাই। এই দিবসে তাদের প্রতি আরও শ্রদ্ধা, যারা বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থাকবেন রাজকাহনে।